আমার এতদিনের সাজানো সংসারটা আজ ভাগ হয়ে গেল। নতুন ফ্ল্যাটে আমার ছোট ছেলে যখন সুখের নেশায় মগ্ন, তখন আমার বড় ছেলে সবার মুখে দমেরা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য হাড় ভাঙা খাটুনি খেটে আমাদের বাঁচিয়ে রেখেছে। হায় ঈশ্বর, ওর পরিশ্রান্ত মুখটার দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। অথচ সর্বস্ব দিয়ে যাকে মানুষ করলাম, সেই দেবু আজ আমাদের কোনো খবর রাখে না। হায় রে ভাগ্য, নিজের ছেলে আজ পর হয়ে গেল। কার কথা ভেবে চোখে জল ফেলে মনকে এত কষ্ট দিচ্ছ গো? যে ছেলে বইয়ের কথা নিজের মা, বাবা, দাদা, মনের সমস্ত সম্পর্ক ত্যাগ করতে পারে, তার কথা ভেবে ভেবে চোখে জল ফেলে কি লাভ? কিন্তু বড় খোকাতে দেউর কথা ভুলতে পারেনি। আজও মাঝরাতে ঘুমের ঘোরে ও যে ভাই ভাই বলে চিৎকার করে ওঠে, ভাইয়ের কথা ভেবে অসহায় শিশুর মতো অন্ধকারে মুখ লুকিয়ে টুকরে টুকরে নীরবে চোখের জল ফেলে। ও যে কিছুতেই ওকে ভুলতে পারছে না। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। দেবুকে আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। তাই তো আজকে কাঙালের মতো ফ্ল্যাটে গিয়েছিলাম, ওর হাত দুটো ধরে বললাম, ভাইরে যা হওয়ার হয়ে গেছে, তুই আমাদের কাছে ফিরে চল। বাবা কষ্ট পাচ্ছে, মা কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। আমার কোনো কথা শুনলো না বাবা, সকলের সামনে ঘাট ধাক্কা দিয়ে কুকুরের মতো দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। কেন গিয়েছিলি রে খোকা? গাল বাড়িয়ে অপমানের জুতোটা খেতে কেন গিয়েছিলি? আমাদের সুখের জন্য এই ভাঙা সংসারটাকে জোড়া লাগাতে আর কত অপমান লাঞ্ছনা গঞ্জনা তুই সহ্য করবি রে খোকা? কি দরকার ছিল, কি দরকার ছিল একটা স্বার্থপর অর্থপিশাচ অমানুষের কাছে নিজেকে এইভাবে ছোট করা? বাবা হচ্ছে আমার আদরের ছোট ভাই গো, তোমাদের ছোট ছেলে। যে ছেলে তোর মতো মাটির মানুষকে অপমান করে, রক্তের সম্পর্ককে অস্বীকার করে আমাদের কাঁদায়, তার মতো কুপুত্র বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো রে খোকা। মরে যাওয়াই অনেক। এত বড় বিষয় তুমি দিলাম বাবা, দেবুর কিছু হলে আমি তো বাঁচবো না। তাছাড়া মানুষই তো ভুল করে, সেই ভুলকে ক্ষমার আলো দিয়ে ফুল করে ফোটানোই তো মানবিকতার আসল ধর্ম। তুমি দেখিনি মা, তুমি দেখিনি আমাদের স্নেহ ভালোবাসায় যদি এতটুকু ত্রুটি না থাকে, ওর ভুল একদিন মানবেই। ঈশ্বর ওকে আমাদের কাছে একদিন ঠিক ফিরিয়ে দেবে। আর সেদিন আমার ছোট ভাইকে আগের মতো বুকের মাঝে জড়িয়ে ধরে বলবো, আয় ভাই আয়, তোমার শূন্য বুকটার মাঝে ফিরে আয় ভাই, তোমার বুকটার মাঝে ফিরে আয়। কিন্তু তোমার এই এত বড় মনের দাম কি দেবুদা কোনোদিনও দিতে পারবে? তাই যদি হতো তাহলে সকলের সামনে তোমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিত না। তাই তো এক এক সময় মনে হয় তুমি রক্ত মাংসের মানুষ না অন্য কিছু। দুঃখকে জয় করার এমন শক্তি তুমি কোথায় পেলে গো রাজা? কেন পাবে না রে অনাথ, কেন পাবে না? ও যে আমার শত জন্মের কত তপস্যার পুণ্য ফল, কষ্টি পাথরে যাচাই করা খাঁটি সোনার টুকরো ছেলে। আপনার সে সোনার টুকরো ছেলেকে খুশি করতে হীরের টুকরো মেয়ে আমাদের দেখা হয়ে গেছে মাসিমা। এবার একটা শুভ দিন দেখে চার হাত এক করে দিলেই আমার বন্ধু ভস্যের প্রতিজ্ঞা ভঙ্গ হবে। তুমি সত্যি বলছো আদর্শ? আমার বড় খোকার জন্য তুমি মেয়ে দেখেছো? শুধু দেখিনি মাসিমা, অচিনপুরে সে রাজকন্যাকে আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। বলছি আদর্শ, আর তুই আমার ফাঁকি দিতে পারবি না বাবা, এবার আমি তোর বিয়ে দেবই। বিয়ে? মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে তো কতবার বলেছি মা, বিয়ে আমি কোনোদিনও করবো না। কেন করবি না রে খোকা? সারাটা জীবন কি তুই এইভাবে কাটিয়ে দিবি? না না, আমি তোর কোনো কথা শুনবো না, কোনো অজুহাত মানবো না। তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে খোকা, আর তুই অবাধ করবি না। মাগো, জ্ঞান হওয়ার পর থেকে কোনোদিনও আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি মা। তাই তোমার কাছে আমার অনুরোধ মা, আমার বিয়ে দিয়ে এই সংসারে তুমি আর নতুন করে অশান্তির আগুন ডেকে এনো না। এই পৃথিবীতে আমি সবকিছু হাসি মুখে বইতে পারি না, কিন্তু তোমার চোখের জল আমি সইতে পারি না। তোমার চোখের জল আমি সইতে পারি না। সেই জন্য তো বলছো রাজাদা, ধনু ভাঙা পঞ্চরে তুমি আমার বিয়ে করে মায়ের কষ্টটা ঘোচাও। সত্যি তো তুই বিয়ে করলে মাসিমাকে হাত ধরে রান্না করতে হবে না? তাই এই বিয়ে তোকে করতেই হবে। জানিস না আদর্শ, বিয়ের কথা শুনলে আমার বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। ছোট বউ আমাদের সাথে যে জঘন্য ব্যবহার করে গেছে, সেই কথাটা ভাবতে গেলে বিষণ্ণতা আমার মনটা ভরে যায়। তাই তো পৃথিবীর কোনো মেয়েকেই আমি আর বিশ্বাস করি না। এই জগতে সব মেয়েরা সমান হয় না রে খোকা। এই আধুনিক সমাজে এখনো কিছু কিছু মেয়ে আছে যারা শ্বশুরের ভিটেটাকে স্বর্গ মনে করে, স্বামীকে মনে করে দেবতার সমান। তাই তুই আমায় কথা দে খোকা, তুই আর অবোধ করবি না, তুই ওকে বিয়ে করবি। কথা দে খোকা। মা, ঘরের লক্ষ্মী আজ নিজেই তোমার ঘরে শান্তির প্রদীপ জ্বালাতে এসেছে। মা, পরিচয় করে দিই, এনি আমার মা, আর মা এ আমার বান্ধবী আশা। সুখী হও, সাক্ষাৎ লক্ষ্মীর প্রতিমা। আমার কাজ আছে, আমি বাইরে চললাম। কোথায় বলে রে বন্ধু, এবার যে তোমার ছাদনা তলায় যেতেই হবে। মাসিমা, এই ছিল অচিনপুরের রাজকন্যা, যার মন চুরি করেছে আমাদের রূপকথা রাজকুমার। মা, আর দেরি না করে একটা শুভ দিন দেখে বিয়ের সানাইটা বাজিয়ে দেওয়াই ভালো। আমার এই বাড়িতে হাসি আনন্দে ভরে উঠবে। আমি এখনই এই শুভ সংবাদটা ওর বাবাকে দিয়ে আসি। সামনের ফাল্গুনে একটা শুভ দিন দেখে আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ মা, করে দেব। সবকিছু না জেনে এত বড় সিদ্ধান্ত তুমি নিও না। তুমি জানো না আমার কত বড় লোক বাড়ির মেয়ে,
জেনে বুঝে আমি কারো সর্বনাশ করতে পারবো না। তাছাড়া আমার মতো একটা অভাগাকে বিয়ে করে সারা জীবন ও দুঃখ কষ্ট ছাড়া আর তো কিছুই পাবে না। দুঃখ কষ্ট দিয়েই তো মেয়েদের জীবন গড়ারে খোকা। ও সব জেনে যখন রাজি, তখন তুই আর অমত করিস না। তুই আমার কথা দিয়ে তুই ওকে বিয়ে করবি। তুমি আমায় ক্ষমা করো মা, তোমার কথা আমি রাখতে পারবো না। তাহলে তুইও তোর মায়ের শেষ কথা শুনে রাখ খোকা। যে মাকে তুই এত ভালোবাসিস, তার কথা যদি তুই আজ না রাখিস, তাহলে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। আমার কথা বলো না, তোমার মার কথা বলে আমার বুকে তুমি বাজে আঘাত হেনো না। মাগো, তুমি যে আমার কাছে সব, তুমি আমার কাছে স্বর্গের দেবীর চেয়ে বড়। তাই আমি বিয়ে করলে তুমি যদি সুখী হও, তোমার মুখে যদি হাসি ফোটে, তাহলে ওকে বিয়ে করতে আমি রাজি। মা, ওকে বিয়ে করতে আমি রাজি। ঠাকুর, তুমি আছো। এতদিনে আমার স্বাদ মিটলো। আবার এই বাড়িটা হাসি আনন্দে ভরে উঠবে। আমি নিজের হাতে বরণডালা সাজে, শাক বাজে হলুদে আমার ঘরের লক্ষ্মীকে আমি বরণ করে দেব। আমার ঘরের লক্ষ্মীকে আমি বরণ করে দেব। ভয়ঙ্কর চক্রান্তে কাল বৈশাখী ঝড় মানুষের চাওয়া পাওয়া স্বপ্ন আশা কল্পনা পৃথিবী ঘুরছে, সময়ের হাত ধরে গেছে ভালোবাসাহীন নিষ্ঠুর জল্লাদের দল। ধনী দরিদ্রের বেলা জলে বন্দি করে স্বার্থের ছুরি দিয়ে হত্যা করতে চাইছে চিরন্তন শাশ্বত ভালোবাসাকে। কিন্তু বৈষম্যের বাদ দিয়ে কি কখনো প্রেমের বন্যার গতি রোধ করা যায়? আসবে না। আমার মনে স্বপ্নের জালবুনে সে হয়তো আর আসবে না। কেন এমন হয়? যাকে এক মুহূর্ত দেখতে না পেলে আমার কিছুই ভালো লাগে না। সেই রাজা আজ 2 দিন হলো আমার সাথে দেখা করেনি, একটা কথাও বলেনি। সে কি বোঝে না আমার কত কষ্ট হয়? ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমার মনে উঠেছে বিরহের ঝড়। তার প্রেমের পরশ পাওয়ার জন্য আমার মনটা আকুল হয়ে আছে। কিন্তু তাকে যে আমি ধুতি পাঞ্জাবি কিনে দিয়ে বলেছিলাম, সেটা পরে আমার বাপের সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে আসবে। তবে কি সে আসবে না? আমায় ভালোবাসবে না? সুরে আমাকে গাইলে বলো না, যেখানে ঝর্ণা হয়ে ভরা তো আমার মন, সেই ঝর্ণা ঝরো ঝরো সুরে আমাকে গাইলে বলো না, আমি গাইলে পারবো না। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা 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 ভালোবাসা ভালোবাসা, আশা 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 ভালোবাসা। পাপি, Shut up!
ওই মুখে তুই আর আমাকে বাপি বলে ডাকবি না। তোর লজ্জা করছে না? তোর লজ্জা করছে না আমারই কারখানার সামান্য লেবারকে ভালোবাসতে? এই এই ছোট লোক, বল কোন সাহসে আমারই কারখানার সামান্য লেবার হয়ে তুই আমার মেয়ের দিকে হাত মারিছিস? আপনি ভুল করছেন স্যার। একজন শ্রমিক হিসেবে আমি আপনার মেয়ের হাত ধরিনি, একজন প্রেমিক হিসেবে আমি আমার ভালোবাসার হাত ধরেছি, যে হাত আপনার মতো গরিব বড় লোকের বিচার করে না। Shut up, you idiot! তুই জানিস তোর মতো রাস্তার ভিখারি চেয়ে আমার বাড়িতে বিদেশি কুকুরটার দাম অনেক বেশি। জানি বাবু, জানি, কিন্তু আপনি বোধহয় জানেন না, শ্যাকরারা খাঁটি সোনাকে চিনতে পারে না বলে কোষ্ঠী পাথরের দরকার হয়। আর সেটা জানেন না বলে আপনাদের মতো অহংকারী বড় লোকেরা দেশের ঠাকুরকে ফেলে ওই জনের মতো বিদেশি কুত্তাদের মাথায় তুলে নিয়ে ধীরে ধীরে করে নাচতে শুরু করে দেন। এই আমি জানতে চাই তুই আমার মেয়ের সঙ্গে মেলামেশা বন্ধ করবি কি না? স্যার, আমার প্রাণ থাকতেও নয়, যাকে একবার মন প্রাণ দিয়ে ভালোবেসেছি আমার জীবন থাকতে, তাকে কিছুতেই আমি অস্বীকার করতে পারবো না। ড্যাডি, দিদি রাজকাতে শয়তানটা এত দূর এগিয়েছে, তুই লজ্জা করে না? একটা রাস্তার ভিখারিকে ভালোবেসে ড্যাডির প্রেস্টিজটাকে ধুলোর সাথে মিশিয়ে দিতে? ভালোবাসার জগতে জাত পাত উঁচু নিচ গরিব বড় লোকের বিচার হয় না। এই মন্দিরের পোশাক পেতে গেলে সবাইকে এক লাইনে বসতে হয়। মামনি যতই তোকে ভালোবাসিস, ওই রাস্তার ভিখারিকে আমি আমার বাড়ির জামাই বলে কিছুতেই স্বীকার করবো না। ভাবি, যাকে আমি আমার মনের ঘরে দেবতার আসনে বসিয়েছি তাকে অপমান করে তুমি নিজের সম্মানটা নষ্ট করো না। চুপ কর। আমার সম্মানের কথা তুই এতটুকু ভাবছিস? তুই রাস্তার ভিখারি তুই ভালোবাসিস না? ওকে তোর ভালোবাসার কি যোগ্যতা আছে? তোকে ভালোবাসা তুই দুঃখ ছাড়া কিচ্ছু পাবি না। তাই ওকে তুই ছেড়ে দে মামনি। এই পৃথিবীতে কেউ কাউকে সুখী করতে পারে না বাপি। সুখ থেকে মানুষের মনে, কেউ সোনার পালঙ্কে শুয়ে মনে দুঃখে কাঁদে, আবার কেউ ছেঁড়া কথা শুয়ে পরম সুখে হাসে। তাই রাজাকে বিয়ে করলেই আমি সুখী হব। আমাদের স্বপ্নটা তুমি ভেঙে চুরমার করে দিও না। মামনি, আরেকবার বিয়ের কথা উচ্চারণ করে তোর জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। ওকে তোকে ভুলতেই হবে। আমি সবকিছু ভুলতে পারি, কিন্তু রাজাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমাকে তুমি মারলে বাপি? হ্যাঁ, মারলাম। প্রয়োজনে আমি গলা টিপে খুনও করতে পারি। ভালোবাসা অন্য তুই ওর চক্রান্ত বুঝতে পারিস? ওরে তোকেও ভালোবাসেনি, আমার টাকা পয়সা সম্পত্তি সব আত্মসাৎ করতে চাইছে। এই ছোট লোক, বল কত টাকা, কত লাখ টাকা পেলে তুই আমার মেয়ের জীবন থেকে সরে দাঁড়াবি? বল 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, বল কত লাখ টাকা পেলে তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও, তোমাদের কোনটা আসল মনটা নকল, কোনটা যে আজ জবরদখল, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। ও বাবু, তোমরা জানো না। चांदनी चाँद से होती है सितारों से नहीं, चांदनी चाँद से होती है सितारों से नहीं, मोहब्बत एक से होती है हजारों से नहीं। টাকা দিয়ে গাড়ি বাড়ি সোনা দানা অনেক কিছু কেনা যায় গো বাবু, কিন্তু পবিত্র ভালোবাসাকে কেনা যায় না। আপনি ইচ্ছে করলে হাজার হাজার ফুল ছিঁড়তে পারবেন, কিন্তু লক্ষ্য করিবার চেষ্টা করেও একটি ভালোবাসার ফুল ফোটাতে পারবেন না। শোন জামাইবাবুকে কেউ তুই তা করে কথা বলে রে, কারণ 1 ঘন্টার মধ্যে তোদের বিদিকে আমি মন্দিরে সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ে করছি, তখন তুই আমার পায়ে প্রণাম করে আমাকে জামাইবাবু বলে ডাকবি। এই বিয়ে তুই কেন, তোর বাপও আটকাতে পারবে না। তাই আগামী পরশু এই গরিবের বাড়িতে বউ ভাত, সমস্ত অভিমান ভুলিয়া আপনি দয়া করিয়া শালাবাবু শাশুড়িমাকে সাথে লইয়া এই গরিবের গৃহে আপনার পদধূলি দেবেন শ্বশুরমশাই। সেই আগাম নিমন্ত্রণটা আমি আপনাকে করে গেলাম। চলি, নমস্কার। বউ ভাতের দিন আসবেন কিন্তু পরশু দিন। তোমার এই সেক্সি ফিগারটাকে তো তপনদা ইউজ করতে চাইছে। হ্যাঁ শোনো, ক্যারেক্টারটা হচ্ছে এক ভদ্র বাড়ি রোডি গৃহবধূ। সে সব সময় স্বপ্ন দেখে গাড়ি বাড়ি আর টাকার পেছনে শুয়ে থাকা। অবশেষে সে একটা ধাপ্পাবাজের পাল্লায় পড়ে। ওই ধাপ্পাবাজ মেয়েটাকে সিনেমা নামানোর মিথ্যে প্রলোভন দেখিয়ে ওকে অশ্লীল ছবিতে নামায়। অশ্লীল ছবি মানে মানে নোংরা চরিত্র? না 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 না, ওই চরিত্রে আমি অভিনয় করতে পারবো না জনিকা। তুমি বুঝতে পারছো না মনিকা, এখনকার দর্শকেরা অপুর সংসারকে ফেলে মার্ডারের মতো রগ রগে ছবি দেখতে ভালোবাসে। আপনি কেন বুঝতে পারছেন না জনিকা? ওকে
আমি একজন গৃহবধূ, ওই ছবিতে আমি অভিনয় করতে পারি না। ওকে ওকে, ঠিক আছে। হাতের লক্ষ্মীকে তুমি যখন পায়ে ঠেলে দিতে চাইছো, আমি তোমায় আর জোর করবো না, তাই আমি চলেই যাচ্ছি। জানিদা, জানিদা, এত রাগ করলে কি চলে? আপনার উপর আমার অগাধ বিশ্বাস। শুধু দেখবেন আমার যেন কোনো ক্ষতি না হয়। তার মানে তুমি রাজি? অফকোর্স, এত সুন্দর চান্স কেউ কি হাতছাড়া করতে পারেন? আমি রাজি। এই তো চাই। তাহলে শুভ মুহূর্তের দিন আমি নিজে এসে গাড়ি করে তোমাকে স্টুডিওতে নিয়ে যাবো। ওকে, চল, বাই বাই। বাই বাই। আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না আমার জীবনটা এইভাবে পাল্টে যেতে চলেছে, যেখানে যেখানে শুধু সুখ, অফুরন্ত টাকা, প্রাচুর্য আর প্রাচুর্য। কিন্তু কিন্তু আমার এখন খুব জানতে ইচ্ছে করছে ও বাড়ির ওরা এখন কেমন আছে। মানে কোটিপতির মেয়ে একটা ভিখিরির সংসারে এসে এই একটা বছর সবকিছু মানিয়ে টিকে আছে কিভাবে? আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি মনিকা, এই সংসার বেশি দিন টিকবে না। আরে টেকা না টেকা পরের কথা, আমি শুধু ভাবছি আশার মতো রাজকন্যা তোমার দাদার মতো একটা ভিখিরিকে মেনে নিচ্ছে কিভাবে? হিপনোটিজম বুঝলে মনিকা, তুমি তো জানো না, আমি ছোটবেলা থেকে আমার দাদাকে খুব ভালো করে জানি যে ওর মধ্যে একটা হিপনোটিজম পাওয়ার আছে, আর সেটা ইউজ করে ও সবাইকে কাবু করে দেয়। সব বাজে কথা। মানে? হ্যাঁ হ্যাঁ, সব বাজে কথা। আসলে আসলে তোমার দাদা একটা ভিজে বেড়াল, নিজে গো বেচারা সেজে সবার মন জয় করে ঝোপ বুঝে কোপ মারাটাই তোমার দাদার আসল স্বভাব। তা নাহলে ভুজঙ্গ বাবুর মেয়েকে মুরগি বানিয়ে এমন দাওটা মারতে পারে? সত্যি মনিকা, একটা অর্ধশিক্ষিত স্ট্রিট বেকার কি করে রাজকন্যা রাজত্ব একসঙ্গে হাতালো, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। শোনো, ওসব ফালতু ভাবাভাবি ছেড়ে এখন এমন একটা কিছু করো যাতে ওদের সংসারে অশান্তির আগুন জ্বলে। জ্বলবো জ্বলবো জ্বলবো, আমি এমন আগুন জ্বলবো, সেই আগুনের স্কাউন্ডারটা তো পড়বে, সেই সঙ্গে ওর মা বোন সব পুড়ে ছাই হয়ে যাবে। স্যার আপনি শোনো শোনো মিস্টার মুখার্জি, ওই একটা বছরের স্কাউন্ডারটা আমার বুক থেকে আমার মা বোনকে কেড়ে নিয়ে আমার বুকটা একদম খালি করে দিয়ে গেছে। তাই তাই এমন একটা কেস সাজান ওই যেন সহযোগে লকাপে ভরতে পারে, আর লকাপের ভিতরে পিটিয়ে মেরে ফেলার দায়িত্ব আমার। স্যার, এর আগে বহুবার আপনি আমাকে একই কথা বলেছেন, কিন্তু আমি বুঝতে পারছি না যে কেসটা সাজাবো কি করে। আপনার আপনার মেয়ে যথেষ্ট সাবালিকা এবং 1 বছর ধরে ওর সঙ্গে ঘর করছে, আপনি কেন বুঝতে পারছেন না যে কোর্টে দাঁড়িয়ে ও যদি বলে আমি ওকে ভালোবাসি এবং স্বেচ্ছার সঙ্গে সংসার করছি, তাহলে হাইকোর্ট কেন সুপ্রিম কোর্টও কিছু করতে পারবে না? শুনুন শুনুন মিস্টার মুখার্জি, শুনুন, জীবনের টেনিস করে কিভাবে সার্ভ করে গেম ওভার করতে হয় সেটাকে আমি না জানিয়ে এসেছি। এমন আমি বাসার চাল ছাড়বো, ওই রাজামুখের জীবন আমি জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবো। কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বকে বধ করার জন্য অর্জুন যেমন অস্ত্র ধারণ করেছিল, সেই শেখরনি নতুন একজনকে খাড়া করে আমি রাজা মুখার্জির জীবন একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। আর তার জন্য কি করতে হবে আমার কাছে শুনুন। তাড়াতাড়ি বলুন স্যার। কি বলছেন আপনি? এই বলছি, আর এই কাজে সাকসেস হলে আমি আপনাদের 10 লক্ষ টাকা দেবো। স্যার 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 কি বললেন স্যার? প্লিজ রিপিট করুন স্যার, কি বললেন? এই কাজে সাকসেস হলে আমি আপনাদের 10 লক্ষ টাকা দেবো। ওরে বাপরে বাপ, 10 লাখ! স্যার আপনি সত্যি বলছেন তো? ও শিওর। ঠিক বলেছেন, আমার বুকের মধ্যে যে অপমানের কাঁটাটা খচখচ করছে তার প্রতিশোধ আমি নেবই। ঠিক বলেছো, এই বুদ্ধিটা আমাদের মাথায় আসেনি, এখন এই বুদ্ধিটাকেই আমাদের কাজে লাগাতে হবে। রাইট রাইট রাইট, আমি কাঁটা দিয়েই কাঁটা তুলবো, আমি চক্রান্তের বারুদ তৈরি করবো, আমি সেখানে ষড়যন্ত্রের দেশলাই কাঠিটা জেলে দেব, আমি ওর ফাঁসির দড়িটা ঝুলিয়ে রাখবো। আমি তোতে মোম মাখিয়ে মসৃণ করে রাখবো। তাহলে তাহলে আপনারা এই কাজে রাজি? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কি ব্যাপার? আমার মায়ের চোখে জল কেন? তুই আর আমাদের জন্য কত কষ্ট করবি বাবা। মা তোমাকে তো কতবার বলেছি আমার কথা ভেবে ভেবে মিছিমিছি চোখের জল ফেলে তুমি তোমার নিজের শরীরটাকে নষ্ট করবে না। আচ্ছা মা, কর্মই তো জীবন নাকি? তাছাড়া তোমার ছেলে তো চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি করছে না, রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে সংসার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এখন শুধু এই পূজার বিয়েটা দিতে পারলে আমি সব দিক থেকে নিশ্চিন্ত হতে পারি। দাও বৌদি, বাজারের ব্যাগটা দাও। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমার চোখে কিছু পড়ে না, আমি কানে কিচ্ছু শুনতে পাই না। আজ মা বাবার সামনে তোর বিয়ের ব্যাপারে একটা ফয়সালা করে তবেই ছাড়বো। আমি আর যাই না যাই, আমার চেম্বার খোলার সময় হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় কেটে পড়ছিস? হ্যাঁ, ওর বিয়ের ব্যাপারে কথা হচ্ছে, আমি তোমার চেম্বার খোলার সময় হয়ে গেল। দাঁড়া, ওর বিয়ের ব্যাপারে ফয়সালাটা শুনে যাও। বলে বাবা, তুমি হচ্ছে এই সংসারে অভিভাবক, তোমার মতামত না নিয়ে আমি একটা অন্যায় করে ফেলেছি বাবা। কি করেছিস? পূজার জন্য পাত্র দেখে বিয়ের দিনক্ষণ স্থির করে আমি একেবারে কাঠ ছাপিয়ে নিয়ে চলে এসেছি। সে কি রে,
কে পাত্র, কেমন পাত্র, আরে আমাদের একবার জানালে না। তুমি বাবা মাকে না জেনে বিয়ের দিন ঠিক করে ফেলেছো। পূজার একটা পছন্দ অপছন্দ আছে। কেন ওর পছন্দ অপছন্দ কি আছে? আমি ওর বড় দাদা, আমি যার সাথে ওর বিয়ে দেবো তাকেই ওকে মেনে নিতে হবে। হ্যাঁ ঠিকই তো, তুই ওর বড় ভাই, তুই তোর ভালো চাইবি। তবে বলো, আমি কি তোর খারাপ চাইতে পারি? বুঝলি, পাত্র হচ্ছে একবারে হিরের টুকরো ছেলে, কোটি কোটি টাকা, কিন্তু দোষের মধ্যে একটু দোষ, একটু নাটা। কিন্তু তা বলে গায়ের রং, গায়ের রং একেবারে ফেটে পড়ছে, অন্য কারো দাঁড়ালে কেউ চিনতে পারবে না, একেবারে মোষের মতো কুচকুচে কালো। কিন্তু তা বলে চোখ মুখ নাক কি অসম্ভব ভালো, কি মুখ যেন শামুক, কি চোখ যেন পায়রার খোপ, কি নাক যেন পঞ্চমুখী শাঁখ, কি ঠোঁট যেন ছেঁড়া 2 টাকার নোট। হাঁটা চলাটা কেমন স্মার্ট, আমার দিকে তাকিয়ে দেখ। এরকম ছেলে রাখে একটা ভাই, বুঝলি, তাই তোকে আর ঘাড়ে বসে বসে খাওয়াতে পারবো না। নে মা আদর্শ, বিয়ের কার্ডটা পড়ে সকলকে শুনে দে। নে। আমি কেন, তুই সকলকে শুনিয়ে দে। ও বাবা, হাসি মুখটা হঠাৎ বাংলার 5-এর মতো হয়ে গেল। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি, বাবা শোনো, ঠিক মতো ছাপা হয়েছে কিনা। নমো প্রজাপতয়ে নমঃ, যথাবিহিত সম্মান ও পুরস্বর নিবেদন মিদং মহাশয় ও মহাশয়া। আগামী 4 ফাল্গুন 1417 বুধবার আমার একমাত্র কন্যা কল্যাণিয়া পূজার সহিত ভবানীপুর নিবাসী ঈশ্বর চণ্ডীচরণ ব্যানার্জির একমাত্র পুত্র শ্রীমান আদর্শ বাবা জীবনের সহিত বিবাহ সম্পন্ন হইবে। ওরা যে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, আশা সেই কথা আমাকে অনেকদিন আগে বলে দিয়েছে। পারলাম না আশা, এই একটা বছর তোকে না দেখে আর আমি থাকবো। বেশ করেছেন, বেশ করেছেন, বাড়ির সকলে মা বাবা সকলে ভালো আছে। দাঁড়িয়ে রাত থেকে তোমার বাবাকে চা দেওয়ার ব্যবস্থা করো। আমি ওই বাজার থেকে বেয়া বসার জন্য একটু মিষ্টি নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। বাবা, তুমি তোমার মামার সঙ্গে গল্প করো, আমি চা করছি। আপনি চলুন মা, আমিও যাচ্ছি। মামা তুমি গল্প করো, আমি চা নিয়ে আসি। দাঁড়া মা, দাঁড়া, ওসব চাটা পরে হবে, আগে তোকে একবার ভালো করে দেখি। বাহ, তোকে ঠিক যেন সাক্ষাৎ অন্নপূর্ণার মতো লাগছে। জুড়িয়ে গেল রে মা, তোকে দেখে 2 চোখ আমার জুড়িয়ে গেল। কে বলে সুখ শুধু ধরে ঘরে, ওটা তুই প্রমাণ করে দিলি। যে মেয়ে সুখী হতে জানে সে পর্ণকুটিরাও সুখের স্বর্গ রচনা করতে পারে। মামা, তুমি যেখানে এসেছো, বাবা যদি জানতে পারে? কি করবে? হ্যাঁ, কি করবে? তোর বলতে যাবো আমার মুখের উপর তার বাড়ির দরজা বন্ধ করে দেবে। সত্যি বাবা, আপনি তো জানেন উনি আমাদের একেবারে সহ্য করতে পারেন না। আপনি এখানে এসে শুনলে আপনাকে হয়তো অপমান। আরে ভাইয়া, আমি কারণ হাত ধরি না। আমার কাছে বড় লোকের অট্টালিকা আছে, হাটের আটকা। মামা, তুমি গল্প করো, আমি চা নিয়ে আসি। ঠিক আছে মা, ঠিক আছে। বাবা জীবন, আসলে আমাকে মেয়ে তুমি সুখী হয়েছে তো? সুখের কথা কি বলছেন মামা? এত বড় লোক বাড়ি মেয়ে হয়েও আমাদের সবার সাথে ঠিক মতো মানিয়ে নিয়েছে শুনলে আপনি অবাক হবেন। সত্যি মামা, আসার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি কিছু মনে না করো বাবা জীবন, তাহলে এই টাকাগুলো তুমি রাখবে না মা, আপনি আমায় ক্ষমা করবেন। আপনার ওই টাকা আমি নিতে পারবো না, আমাদের অভাবের সংসার। আমাকে চা দিল, তারপর কি হলো বুঝতে পারছি না তো এই ব্যাপারটা। কি হয়েছে দর্শক, চুপ করে থাকিস, বলো কি হয়েছে? কি বলবো রাজা, বলার আর কি রেখেছিস? তুই তো তিল তিল করে বৌদিকে খুন করতে চাস। বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। শরীর হেমোগ্লোবিন কমে গেছে, ব্লাড প্রেশার ভয়ঙ্কর কমে গেছে। কি হয়েছে আদর্শ? আমার বৌমার কি হয়েছে বলো। এই যে হবে, আমি আগেই জানতাম, আগে। কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে আমাকে বলো। শাকিব, কি হয়েছে? কি হয়েছে আমার সবার, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, বলছি না কি? এ তো সাংঘাতিক ব্যাপার। সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা শোনো মা, শোনো শোনো না যা, আমি চেম্বারে যাচ্ছি, তুই বৌদিকে নিয়ে এক্ষুনি চেম্বারে চলে আয়। আর রোগীর জন্য কি কি পরীক্ষা করতে হবে সব আমি তোকে বলে দিচ্ছি। আশ্চর্যর কি হয়েছে সেটা তো বলে। সাংঘাতিক কাণ্ড হয়েছে। কি জবেশ্বরী জানেন, বুঝুন বুঝুন, একটা অপদার্থের হাতে নিজেকে সঁপে দেওয়ার ফলটা এবার ভালো করে বুঝুন। অমন করে বলে না ভাই, আমি অনেক ভাগ্য করে এমন স্বামী পেয়েছি। আমার যদি কোনো কঠিন রোগ হয়ে থাকে, তার জন্য ও দায়ী নয়। সত্যি আদর্শ, চুপ করে থাকিস না, চুপ করে থাকিস না, বলো কি হয়েছে? ওকে ছাড়া যেন বাঁচবো না। ওর জন্য যত টাকা লাগে আমি 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 জোগাড় করবো। বল ওর কি হয়েছে, বল। তুই যখন শুনতে চাইছিস তখন সহ্য করতে পারবি তো? পারবো পারবো, আমি সবকিছু সহ্য করতে পারবো। বল ওর কি হয়েছে, বল। তাহলে শোন, কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। তাই এক মুহূর্ত দেরি না করে ওই বন্ধুকে যদি বাঁচাতে চাস তাহলে এখন তুই আমার চেম্বারে চল। আদর্শ শোন, হ্যাঁ গো, সত্যি করে বলো, সত্যি করে বলো আমার কি হয়েছে। আদর্শ ঠাকুর তোমাদের কানে কানে কি বলে গেল? সবাই এখানে ছুটে চলে গেল কেন? বলো না আমার কি হয়েছে, বলো শুনতে না। চেও না, শুনতে চেও না। সে কথা শুনলে তুমি নিজেকে আর ঠিক রাখতে পারবে না। ঈশ্বর, ঈশ্বর, এ তুমি আমি কি শোনাল? ঈশ্বর, এ তুমি আমি কি শোনালে? আমি সব কিছু সহ্য করতে পারবো। আমার মাথায় হাত দিয়ে বলো আমার কি হয়েছে। আমি কি বাঁচবো না? বলো না, বলো না, বলো না। শোনো আদর্শ, আদর্শ তোমায় পরীক্ষা করে বলেছে। কি বলেছে, কি বলেছে বলো, কি বলেছে? আর মাত্র কয়েক মাস পরে। কি কয়েক মাস পরে? আমি কি বলো না, বলো না। কয়েক মাস পরে তুমি আমি কি? আরে বাবা, মা হতে চলেছে।
কেমন চমকে দিল? কি বলছিস গোবিন্দ? আমি ঠিকই বলছি রে ভুজঙ্গ, আর কিছুদিন পরেই আমাদের আসামার কোল আলো করে আসছে এক ফুটফুটে শিশু। আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে আমাদের সেই ছোট্ট আশা আজকে মা হতে চলেছে, আর আমি আশার মা হয়ে ওকে দেখতে যাবো না। আজ তুই আসার মা হবার দাবি জানাচ্ছিস, অথচ তুই না ওই লোক আর জনির সঙ্গে আসার বিয়ে ঠিক করেছিস। তখন আমি জানতাম না জনি একটা ধাপ্পাবাজ। ওরে কি বলবো তোদের, সেদিন ওদের বাড়ি গিয়ে আমি সাক্ষাৎ হরপার্বতীকে দর্শন করে এলাম রে। সত্যি আমার ভাগ্নি জামাইয়ের মতো ছেলে হয় না জানলি, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমাকে মামা শ্বশুর বলে কি খাতির। তাই বলছি ভুজঙ্গ, সবকিছু ভুলে গিয়ে ওদের তুই মানিয়ে নে। নেবো 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 গোবিন্দ নেবো। তোর মুখে সব কথা শুনে আমি নিজেকে আর ঠিক রাখতে পারছি না। ওগুলো তুই বিশ্বাস কর, আমি এত সব কথা জানতাম না। আমার সেই ছোট্ট মামুনি আজ কিনা যাবো যাবো গোবিন্দ যাবো, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব বলে কাল ওদের বাড়িতে যাবো আমার মামুনিকে দেখতে। হ্যাঁ তুমি ঠিক বলেছো দাদা, তুই শিগগিরই আমার সঙ্গে চল, ওদের জন্য না অনেক জিনিস কিনতে হবে। হ্যাঁ যাবো যাবো যাবো, নিশ্চয়ই যাবো। আমি সত্যের মুখোশ সেটে টেনিস কোর্টের বলটা তো আমাকেই সার্ভ করতে হবে, কারণ কথায় আছে ওস্তাদের মা শেষ রাত। যাবো যাবো যাবো, নিশ্চয়ই যাবো, যেতে আমাকে হবেই। তাছাড়া তুমি কেন বুঝতে পারছো না 10 লক্ষ টাকা কি মুখের কথা? তাছাড়া ওই বাড়ির অপমান আমি কিছুতেই ভুলতে পারছি না। তাই তো ভুজঙ্গ আমার বুদ্ধিকে কাজে লাগিয়ে আমার কার্য সিদ্ধি করতে ও বাড়িতে আমাকে যেতেই হবে। এই একটা বছর মামুনিকে দেখতে না পেয়ে আমি যে কিভাবে ছিলাম আমি সে নিজেই জানি। তাই তাই সবকিছু ওইবার মনে পাগলের মতন ছুটে এসেছি আমার মামুনিকে দেখতে। বেশ করেছেন বাবা, বেশ করেছেন। আপনার মেয়ের বাড়িতে আপনি আসবেন না তো কে আসবে? তাছাড়া আপনি না এলে সেদিন সে অপরাধে ক্ষমা চাইবার সুযোগ তো পেতাম না। ক্ষমা আমি তোমাদের অনেক আগেই করেছি বাবা। বড়রা কি বেশি দিন ছোটদের বড় এক করে থাকতে তাহলে আমি যাচ্ছি। আশা, আশা, ওমা কোথায় গেলে তোমরা? ওরে আসছি রে আসছি, তুই এসেছিস আমি বুঝতে পেরেছি, কিন্তু ঠাকুর ঘরে ছিলাম তো তাই আসতে একটু দেরি হয়ে গেল। তা হেরিনি, ইনি আশার বাবা, আমার শ্বশুরমশাই। নমস্কার বেআই মশাই। নমস্কার দিদি, নমস্কার দিদি। গোবিন্দমুখে আমি সব শুনেছি। আমি এমন একজন হতভাগ্য বাবা, আমার একমাত্র মেয়ের সম্প্রদান আমি নিজের হাতে করতে পারিনি। এই যে মেয়ে মা হতে চলেছে এ কথা শুনে কারো সাধভক্ষণ আমি করতে পারলাম না। তাই দিদি আমার মামনি যা চায় ওকে কিনে যাওয়ার জন্য আমি টাকাগুলো না বাবা, ও টাকা আপনি রেখে দিন। আপনাকে দেখলেই আশা নিতে খুশি হবে, টাকা রাখুন। হ্যাঁ বেআই মশাই, বৌমা ওর শ্বশুরের সঙ্গে নার্সিং হোমে গেছে চেক আপ করাতে, ফিরে এসে যেই আপনাকে দেখবে। ও আমার বিআই মশাই মামনিকে নিয়ে গেছে নার্সিং। বাবা এক কাজ করো না, বাবা আপনার তো গাড়ি আছে, যান না আপনি মেয়েকে দেখে আসবেন না, সাথে ওকে করে নিয়ে আসবেন। এরকমই একটা কথা বাবা, ঠিক বলেছে বাবা। আসুন 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 দিদি, আসুন আমরা গাড়ি করে চট করে নিয়ে আসি। আজকে যেমন ভাবতে অবাক লাগছে, ওনার মতো মানুষের ভুল ভেঙেছে। উনি নিজে ছুটে এসেছেন আমাদের সাথে দেখা করতে। আশা তার বাবাকে দেখলে ভীষণ খুশি হবে, ভীষণ খুশি। খুশি আমি হয়েছি না দাদা, তোমার শ্বশুর মশাইকে এইমাত্র মাসিমার সঙ্গে যেতে দেখে আমি তো অবাক হয়ে গেছি। যাক বাবা, তেলে জলে তলে শেষ পর্যন্ত মিললো। আরে কেন মিলবে না রে অনাথ, রক্তের সম্পর্ককে এত সহজে ভোলা যায়? আশা যেমন তার বাবাকে ভুলতে পারেনি, তেমনি আমার শ্বশুরমশাই তার মেয়েকে ভুলতে পারেনি। তাছাড়া মামার মুখে উনি শুনেছেন খুব শীঘ্রই উনি দাদু হতে চলেছেন, তাই বুড়ো সেই আগাম আনন্দটা চেপে রাখতে পারেনি, ছুটে এসেছেন এখানে। তুই এক কাজ করতো, যা বাজার থেকে বেশ বেশ ভালো দেখে মিষ্টি নিয়ে আসিস। ওনার মতো এত বড় মানুষ আমাদের বাড়িতে এসছেন। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, তোমার শ্বশুরের জন্য ভীমনাগ থেকে কোড়া পাকের সন্দেশ নিয়ে আসি। কেমন? সত্যি অনাথটা আমার নিজের কেউ নয়, ওকে রাস্তা থেকে তুলে নিয়ে আমি মানুষ করেছি। অথচ একে ছোটবেলা থেকে বুক দিয়ে আগলে রেখে বড় করলাম। আমার সেই ছোট ভাই পর হয়ে গেল। ঈশ্বর, ওর ভুল কি কোনোদিনও ভাঙবে না? ঈশ্বর, ওর ভুল কি? ভুল আমাদের ভেঙেছে দাদা। আরে বৌমা, কি ব্যাপার তুমি? হ্যাঁ হ্যাঁ, আমিও তো একটা মেয়ে, তাই তো দিদির ওই অবস্থা শুনে আর দূরে সরে থাকতে পারলাম না, চলে এলাম। বেশ করেছো, বেশ করেছো, কিন্তু সেই বাদরটা কোথায়? ও ওর কথা আর বলবেন না, ও কোর্টে গেছে, কোর্ট থেকে সোজা এখানে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা, দাদা সেদিনের সেই ব্যবহারের জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো ওঠো বৌমা ওঠো, তোমার পর কোনোদিকে আমার কোনো অভিমান ছিল না। তুমি আমার ছোট বোন পূজার মতো, জানো বলুন, এক এক করে সকলের ভুল ভেঙে যাচ্ছে। শ্বশুরমশাই নিজে ছুটে এসেছেন আমাদের সাথে দেখা করতে, তোমরা ফিরে এলে। এই ভাঙা সংসারটাকে আমি আবার নতুন করে জোড়া লাগাবো। সবাইকে নিয়ে যে বাঁচার কি আনন্দ তা তুমি বুঝতে পারবে না বৌমা, সবাইকে নিয়ে বাঁচার যে কি আনন্দ তা তুমি বুঝতে পারবে। দাদা ওই বলছিলাম কি দাদা, মা বাবা দিদি কালকেই তো দেখতে পাচ্ছি না দাদা, সব গেল কোথায়? নার্সিং হোমে গেছে। ও এই দেখুন তুমি এমন বসো, সবাই আমি এলাম বসে ওরা নার্সিং বসো, হোমে। আমার বুকের মধ্যে কেমন যেন কষ্ট হচ্ছে দাদা। আশ্চর্য, তুমি ডাক্তার দেখালে? আগে এরকম কষ্ট কোনোদিন হয়নি দাদা। ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় ডাক্তার দেখি, তুমি এখানে বসো, আমি আছি তো, আমি তোমার দাদা। বসো বসো, এখানে এখানে বসো, এখানে বসো, এখানে আমার সামনে বসো, আমি দাঁড়া, আমি তোমায় ডাক্তার দেখে দেবো, আমি তোমায় কথা দিচ্ছি। বাবাকে এত টাকা রোজগার করে ডাক্তার দেখাবো না। আশ্চর্য, একে করছেন আপনি আমাকে, ছেড়ে দিন আমাকে, আমি আপনার ছোট বোনের ভাই। দিদি দিদি
কাজের জন্য আমি দাদার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, আর সেই সুযোগে ঘর ফাঁকা পেয়ে এই দেখো দাদা আমায় কি করেছে। ছি ছি রাজা ছি, মুহূর্তের মধ্যে আমার পায়ের তলা থেকে বিশ্বাসের মাটিটা তুমি কেড়ে নিলে। তুমি বিশ্বাস করো আশা, এসবের আমি কিচ্ছু জানি না, এসবের আমি কিচ্ছু জানি না। ওর কাছে এলো, ক্ষমা চাইলো, তারপর বলো দাদা দিদা কোথায়, এমন ওর নার্সিং হয়ে গেছে, তুমি বসো আমি ডেকে দিচ্ছি। তারপর বলো দাদা দাদা আমার বুকের ভিতরটা কেমন যেন যন্ত্রণা করছে। আমি বললাম তুমি বসো, আমি তোমায় দেখছি, আমি তোমার দাদা, তোমার কোনো চিন্তা নেই। তারপর ও নিজে আমায় জড়িয়ে ধরলো জানো, নিজে ব্লাউজ ছিঁড়ে ফেললো, নিজে আমায় জড়িয়ে ধরলো জানো। চরিত্রহীন পুরুষ, নিজের চোখে যা দেখছি তারপরে তুমি আমাকে কে বিশ্বাস করবে? কোন মেয়েকে ইচ্ছা করে নিজের মাথায় কলঙ্কের বোঝা নিতে চায়? তোমার জন্য আমি কিনা আমার বাবা মা ভাই সবাইকে ছেড়ে এসে এত দুঃখ কষ্ট সহ্য করছে। তোমার চরিত্র আমার নোংরা জানার পরও একই ছাদের নিচে ঘর করতে হবে আমার। কাকে তুমি চরিত্রহীন বলছো? কাকে তুমি চরিত্রহীন বলছো? আমাকে? তোমার নিজের স্বামীর কথা তুমি বিশ্বাস করলে না, নিজের স্বামীর কথা বিশ্বাস করলে না, ওর কথা বিশ্বাস করলে। তুমি বিশ্বাস করো এসবের আমি কিচ্ছু জানি না, আমার ছোট বোন পূজার মতো। তুমি বলো, তুমি বলো আশা, কোনো দাদা কি পারে গো? কোনো দাদা কি পারে তার বোনের সাথে নোংরাম করতে? তুমি বলো, তুমি বলো কোনো দাদা কি পারে তার বোনের সাথে? ছবে নাও আমাকে, ছবে নাও। তোমাকে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে। দিদি গো, দিদি গো, ভাগ্যিস তুমি সময় মতো চলে এসেছিলে, তা নাহলে এই শয়তানটা হয়তো এতক্ষণ আমার চরম সর্বনাশ করে দিত। ছি দাদা ছি, আপনি এত নীচ, এত নোংরা, আপনার মতো মানুষের মুখ দেখতো আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। ছি ছি যতই চেষ্টা করো না কেন, চক্রান্ত করে আমার সোনার সংসারটাকে ভেঙে দেবে, তুমি কিছুতেই পারবে না। আশা, আশা আমার সামনে এসো, তাকাও আমার চোখের দিকে, তাকাও আমার চোখের দিকে, বলো আমাকে কি অপরাধী মনে হচ্ছে? বলো, তুমি ওর কথা বিশ্বাস করলে, আমার কথা বিশ্বাস করলে না কেন? লেখাপড়া করেছো, আমি তোমায় ভীষণ ভালোবাসি আশা, তুমি বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ওরকম পাপ কথা আমার মনে কোনোদিন আসতে পারে না, তুমি বিশ্বাস করো। আমি চরিত্রহীন নই আশা, তুমি বিশ্বাস করো, মাথায় হাতে বলছি আমি চরিত্রহীন নই আশা, আমি চরিত্রহীন নই। বাপি, মামনি, মামনি। ওর জন্য আমি তোমাকে ছেড়েছি, নিজের ঘর ছেড়েছি, সবকিছু সুখ বিসর্জন দিয়ে শুধুমাত্র ভালোবাসার টানে এই চরিত্রহীনদের হাত ধরে আমি পথে নেমেছি। আজ তার প্রতিদানে আমাকে কিভাবে দিল তুমি দেখতে পাচ্ছ? এই নরকারি ঠাকুর আমাকে নিয়ে চলো বাপি, চলো। এই বাড়ি ছেড়ে তুমি যাবে না, তুমি চলে গেলে আমি বাঁচবো না আশা, তুমি চলে গেলে আমি বাঁচবো না, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তুমি বিশ্বাস করো আমি চরিত্রহীন নই আশা, আমার চেয়ে তুমি চলে যেও না, আমি চরিত্রহীন নই আশা। আমার মেয়েকে তোর জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, চরিত্রহীন লম্পট, ওই নোংরা দিচ্ছি আমার মেয়ের গায়ে হাত দিবি না। সরে যা, সরে যা আমার সামনে থেকে। চল মামনি, তোকে আমি এখান থেকে নিয়ে যাই। তোর বড় বড় লাগছে কেন? কোনো প্রয়োজন নেই, চরিত্রের লোক সরে যা, তোর জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। ভয় করছি আশাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যাবে। বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো বাবা, তোমার ছেলে চরিত্রহীন নয় বাবা। তোমার ছেলে চরিত্রহীন নয়, আমি জানি তুই চরিত্রহীন নস। তাই তুই আজ আমায় কথা দে খোকা, তুই আজ আমায় কথা দে, ওদের সব ষড়যন্ত্রের শেষ করে তুই আমার ঘরের লক্ষ্মীকে আর তোর সন্তানকে তুই আমার এই ভিটেতে ফিরিয়ে নিয়ে আসবি। বাবা তোমার শরীর ভালো নয় বাবা, তুমি চিৎকার করে কথা বলছো না বাবা, কথাতে কথা, তোমার শরীর ভালো নয়। মা দেখো বাবা, বাবা তুমি বলো, তুমি কেন চিৎকার করছো বাবা? তুমি কেন চিৎকার করছো? তোমার রক্ত তো আমার শিরায় উপশিরায় রয়েছে, বলো আমি তোমার ছেলে না? কেন তুমি বিশ্বাস করো আমি আমার নিজের জীবনের বিনিময় হলো তোমার ঘরের লক্ষ্মীকে আমি আবার এই ভিটেতে ফিরিয়ে আনবো বাবা। আমি তো তোমার ছেলে বাবা। বাবা, বাবা, ও মা, বাবা কথা বলছে না বাবা, বাবা কথা বলছে না কেন? বাবা কথা বলছে না, বাবা কথা বলছে না, কথা বলছে না। শোন অনঙ্গ, কতগুলো ঠান্ডা মাথায় শোন। আশার জ্ঞান ফেরার আগেই ওই শিশুটাকে একবারে মেরে ফেলতে হবে। যে ছেলের শরীরে ওই সুরের বাচ্চাটা রক্ত বইছে, তাকে আর এক মুহূর্ত বাঁচিয়ে রাখা ঠিক হবে না। তুমি চিন্তা করো না, দিদির কেবিনে এখন ডাক্তার বা নার্স কেউ নেই। এই সুযোগে আমি বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলবো। তুমি বাড়ি যাও, আমি নার্সিং হোম যাচ্ছি।
ওই তো সেই বেশ চালাটা দিদি চলে গেছে, ঘুমিয়ে রয়েছে। না, আর একটা মুহূর্ত দেরি না করে যা প্রত্যেকটি সেটাই করে ফেলি। শয়তান, আমি জীবিত থাকতে আমাদের ভালোবাসার সন্তানকে তোরা কিছুতেই নষ্ট করতে পারবি না রে শয়তান, কিছুতেই নষ্ট করতে পারবি না, কিছুতেই না, কিছুতেই না। ছুটে এসো, ছেলে চুরি করে নিয়ে পালিয়ে গেল। ভাই রাজা আমার ছেলেকে নিয়ে চলে গেল, ভাই রাজা আমার ছেলেকে নিয়ে চলে গেল, চলে গেল। দিদি কাঁদছে, এই তো সুবর্ণ সুযোগ। এই সুযোগে দিদির মনের মধ্যে আমাকে বিষ ঠেলে দিতে হবে, ওকে বোঝাতে হবে ওই শয়তান রাজাই তোর ছেলেকে কিডন্যাপ করেছে। বলে আমি যে নির্দোষ এটাও প্রমাণ করতে সুবিধা হয়ে যাবে। অনঙ্গ, এবার তুই ভালো ছেলে হয়ে যা। ভাই এইবার বুঝতে পারছিস তো দিদি, কত বড় শয়তান ছেলেকে তুই ভালোবেসে বিয়ে করেছিস। ওই শয়তান রাজা, ওই শয়তান রাজা আমার ভাগ্নাকে চুরি করে নিয়ে গেছে। আশা, তুমি বিশ্বাস করো আশা, তুমি বিশ্বাস করো, আমি চরিত্রহীন নই আশা। এই 8টা বছর তোমাকে ছেড়ে আমি মরে বেঁচে আছি আশা। ফিরে এসো আশা, তুমি আমার কাছে আবার ফিরে এসো, তোকে আমি কিছুতেই স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে পারছি না। ফিরে এসো আশা, তুমি আমার কাছে ফিরে এসো। সেদিন আকাশে ছিল কত তারা, আজও মনে আছে তোমারই কথা। স্মৃতি নয় তো ঝরা ফুলে যেন ভালোবাসা ভরা তোমারই মমতা। সেদিনও আকাশে ছিল কত তারা। আমাকে শুধু যাবে না আশা, যাবো না, যাবো না, যাবো না, পাগল কোথাকার। ভুলে যাও কেঁদে ফেরে এ জীবনে হলো বলো কতটুকু মনে পড়ে বসে মুখোমুখি দুজনেই সুখী, মেঘেরি আড়ালে ছিল চাঁদেরি সে কানে কানে গানে গানে দিলে সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে আছে তোমারই কথা। সেদিনও আকাশে ছিল কত তারা। ও বাপি, সে কখন কাজে থেকে এসেছো? ঠাম্মা, পিসি, পিসিমশাই সবাই ঘুমিয়ে পড়েছে। তুমি খাবে না? এসো আমি তোমায় খাইয়ে দিই। চলো, তুই আমায় খাইয়ে দিবি? বারে, তুমি আমার স্নান করিয়ে দাও, চুচু করিয়ে দাও, খাইয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, আমি তোমায় খাইয়ে দেবো। বাপি, তুমি মায়ের কথা ভেবে ভেবে কাঁদছিলেন না বাপি? আচ্ছা বাপি, মা আমাদের ছেড়ে চলে গেল কেন? মা খুব পাজি, তাই না? না রে ছোট, না রে, তোর মা ভীষণ ভীষণ ভালো ছিল রে, তোর মা ভীষণ ভালো ছিল। তাহলে আমাকে ছেড়ে চলে গেল কেন? কোনোদিন যদি মাকে খুঁজে পাই বলবো, মা গো কেন তুমি আমার ফেলে চলে গেলে? আমার বুঝি তোমার কথা ভেবে কষ্ট হয় না? বাপি, তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাবে না?
কথা তুই বলবি না, মনের কথা তুই বলবি না। ওটা তুই রে আমার সব রে। তোর জন্য তো আমি বেঁচে আছি, তোর জন্য তো আমার বেঁচে থাকার লড়াই। তুই যে আমার সুখ দুঃখ হাসি কান্না সবকিছু, আমার সবকিছু তোকে ঘিরে। তুই দেখিস একদিন আমি তোর মাকে ঠিক তোর কাছে ফিরিয়ে এনে দেবো। ছোট্ট, তুই আমার কথা দে, আর কোনোদিন তুই মনের কথা বলবি না। বল কোনোদিন তুই মনের কথা বলবি না? ঠিক আছে, তাহলে তুমি বলো মায়ের কথা ভেবে আর কোনো দিন সব থেকে কষ্ট পাবে না? তোমার চোখে জল দেখলে আমার খুব কষ্ট হয় বাপি। বলো তুমি আর কাঁদবে না, বলো বাপি। এই দেখ, তাকিয়ে দেখ, আমার চোখে এক ফোঁটাও জল নেই। আমার শোনো না বাপি। চল বেটা, অনেক রাত্রি হয়েছে, চল ঘুমিয়ে পড়ি, চল 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 চল। তাহলে তুমি আমাকে ঘুম পাড়ানি গানটাকে ঘুম পাড়িয়ে দাও। বেশ, ঘুম পাড়ানি গানটাকে ঘুম পাড়াতে পারি, কিন্তু তোমার সাথে একটা শর্ত আছে। তোমার অনেক লেখাপড়া শিখতে হবে, অনেক বড় হতে হবে। জানি ছোট তোর মাকে না একটা হুঁসুরে দৈত্য তার প্রাসাদে জোর করে আটকে রেখে দিয়েছি। ছোট তুই পারবি না বড় সেই দৈত্যটাকে মেরে তোর মাকে আমাদের কাছে নিয়ে আসতে পারবি না? হ্যাঁ পারবো। পারবি তো? হ্যাঁ পারবো। সত্যি বলছি পারবি? তুমি কেন বুঝতে পারছো না ভুজঙ্গ? আমি তো একটা মেয়ে, মায়ের যে কি ব্যথা তা তো আমি বুঝি। আচ্ছাকে ওর সন্তান ছাড়া তুমি কিছুতেই সুস্থ করতে পারবে না, কিছুতেই তুমি সুস্থ করতে পারবে না। তা আমি বুঝতে পারছি রুটি, কিন্তু এত বছর ধরে তন্ন করে রাস্তাটা সব জায়গায় আমি খুঁজে পড়েছি, কিন্তু কোথাও ওই রাস্তাটাকে খুঁজে পাইনি। একবার যদি খুঁজে পাই আমি আশার ছেলেকে নিশ্চয়ই আশার কাছে ফিরিয়ে দেবো। আমার খালি বুকটা তুমি ভরিয়ে দাও বাপি। 8 বছর ধরে এই কষ্ট আমি যা সহ্য করতে পারছি না। আমার ছেলেকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমি পারছি না বাপি, আমি পারছি না। আশা, দেখো দেখো দেখো, এই কটা বছরে মেয়েটার কি চেহারা হয়েছে। কিছু খায় না কো, ভালো করে দুটো কারোর সঙ্গে কথা পর্যন্ত বলে না। সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে নিজেকে বন্দি করে রেখে দিয়েছে। আমি ওর মা হয়ে ওর এই কষ্ট যে কিছুতেই সহ্য করতে পারছি না গো। আমি কিছুতেই ওর এই কষ্ট সহ্য করতে পারছি না। তুমি আমার মেয়ের একটা কিছু ব্যবস্থা করো, আমার মেয়ের একটা কিছু ব্যবস্থা করে দাও। মানে পুরনো বিশ্রী অতীতটাকে তুই ভুলে যা, আমি আবার নতুন করে তোর সংসার করে দেবো। ওই চরিত্রের নাম করে তোর ছেলেটাকে চুরি করে নিয়ে গেছে, ওদের তুই ভুলে যাবা। বলতে চাইলেই কি বলা যায় বাপি? নদীকে পারে সাগরকে বলতে, মেঘকে পারে আকাশকে বলতে, গাছকে পারে তিল তিল করে গড়ে বেড়ে ওঠা তার ফুলটাকে বলে যেতে। আমি তো তেমনি আমার স্বামী আমার ছেলেকে বলতে পারছি না। 1 মাসের মধ্যে তুমি যদি আমার ছেলেকে আমার কাছে এনে না দাও, তাহলে তোমাকে নিজের হাতে তোমার মেয়ের চিতা জ্বালতে হবে। আমার কথা বলিস না, তুই দেখতে পাচ্ছি আমি সব রকম চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে তুই এবার দেখে নিস, কিছুদিনের মধ্যে নিশ্চয়ই ওদের আমি খোঁজ পেয়ে যাবো। পেয়ে গেছি ড্যাডি, পেয়ে গেছি। এত বছর পর আজ আমি সাকসেস হয়েছি। ওই শয়তান তো আর দিদির ছেলের সন্ধান আমি পেয়ে গেছি। ভাই, পেয়েছিস? আমার ছেলের খোঁজ তুই পেয়েছিস? বাপি, আমার ছেলেকে আমার কাছে এনে দাও বাপি। আমার ছেলেকে আমার কাছে নিশ্চয় অনঙ্গ কোথায় পেলি ছেলেটাকে? কারখানায় যাওয়ার পথে দেখলাম ওই রাস্কেলটা ছেলেটাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে নিয়ে যাচ্ছে। খুব ভালো হয়েছে অনঙ্গ, এক্ষুনি তোর ছাগরেদের রেডি হতে বল, এক্ষুনি স্কুল থেকে ছেলেটাকে তুলে আনতে হবে। ঠিক আছে দিদি তুই একদম চিন্তা করবি না, একদম চিন্তা করবি না। তোর ছেলের সন্ধান যখন একবার পেয়ে গেছি, তখন ওই শয়তানটা পাতালে লুকিয়ে রাখলো, সেখান থেকেই আমার তুলে নিয়ে আসতো। ঠিক বলেছিস অনঙ্গ, ঠিক বলেছিস। শোন অনঙ্গ, একদিন ওই স্কাউন্ডটা আমার বুক থেকে আশাকে কেড়ে নিয়ে গেছিল, আজ ওর শেষ সম্বল ওর বুক থেকে কেড়ে নিয়ে আমি প্রমাণ করে দেবো কে জিতলো আর কে হারলো। চল দেবো। বাপি যে এখন তাহলে স্কুল থেকে নিয়ে যাবে কে? আমরা এসেছি তোমার স্কুল থেকে বাড়িতে নিয়ে যেতে। চলো তুমি আমাদের সঙ্গে চলো। আমরা তোমার বাড়ি নিয়ে যাবো খোকা। আমি যাবো না। শোনো, আমি তোমায় চকলেট দেবো, এত বড় ক্যাডবেরিজ দেবো। আমি বেঁচে থেকে ছোট্টকে তোমরা কিছুতেই নিয়ে যেতে পারবে না। এখান থেকে লাশ ফেলে দেবো। আমি ছোটকে ছেড়ে বলছে।
আমি বেঁচে থাকতে রাজার ভক্তিটা ছোট্টকে তোমরা কিছুতেই কেড়ে নিতে পারবে না। আগামীকাল আগামীকাল আপনার সব দুঃখ খুঁজে যাবে আশা দেবী। শুধু কোর্টে দাঁড়িয়ে এইটুকু মিথ্যে কথা বললে কোর্ট আপনার সন্তানকে আপনার কাছে ফেরত দিয়ে দেবে। না না, তোমার মিথ্যা আমি বলতে পারবো না। আশ্চর্য, না বললে আপনি কোনোদিনই আপনার সন্তানকে ফেরত পাবেন না। আমি আমার সন্তানকে ফেরত পেতে চাই। তাহলে এই মিথ্যে কথাটুকু তো আপনাকে বলতেই হবে। বেশ বলেন, আমায় কি বলতে হবে? শুনুন, আপনি বলবেন রাজা মুখার্জি বাচ্চা ফেরত দেওয়ার জন্য আপনার কাছ থেকে 25 লক্ষ টাকা চেয়েছে, আর না পেলে আপনার সন্তানকে সে খুন করে ফেলবে। এই মিথ্যে কতটুকু বললে আপনি আপনার সন্তানকে ফেরত পেয়ে যাবেন। তাই বলছি, মানসিক প্রস্তুতি নিয়ে আগামীকাল সকাল 10টায় হাইকোর্টে আমার চেম্বারে আপনার বাবাকে সঙ্গে নিয়ে চলে আসবেন। আবার এসেছি বাবা জীবন, সেদিন তুমি আমার টাকা নাওনি, কিন্তু আজ এই টাকাগুলো তোমাকে নিতেই হবে। তোমার আমার কোনো কিন্তু নয় বাবা জীবন, যে টাকা তুমি রোজগার করো তা দিয়ে হাইকোর্টের কেস তুমি চালাবে কি করে? নাও ধরো। বেশ নিলাম মামা। জীবনে কোনদিন কারো কাছে ভিখিরির মতো হাত পেতে আমি কোনো কিছু নিইনি মামা। আর ছোটির মুখের দিকে তাকিয়ে আপনার দয়ার দান আমি ভিখিরির মতো গ্রহণ করলাম, কিন্তু মামা আপনার ঋণ আমি শোধ করবো কি করে? আহা, ওসব কথা পরে হবে, সময় খুব অল্প। শোনো, আগামীকাল সকাল 10টার মধ্যে হাইকোর্টে গণি সাহেবের চেম্বারে তুমি চলে আসবে। বেরোজ, আশা দেবী এমন একজন হতভাগ্য মহিলা যার সরলতা সুযোগ নিয়ে এই চরিত্রহীন রাজা মুখার্জি মিথ্যে ভালোবাসার অভিনয় করে তার সম্পত্তি আত্মসাৎ করার জন্য তাকে বিয়ে করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই আশা দেবীর কাছে তার আসল চরিত্রটা প্রকাশ পেয়ে যায় এবং আশা দেবী বাপের বাড়ি চলে যান। মেলট, আশা দেবী সেই সময় 9 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নার্সিংহোমে বাচ্চা প্রসব করার পর আশা দেবী অচৈতন্য অবস্থায় ছিলেন, আর সেই সুযোগে এই রাজা মুখার্জি তার বাচ্চাটিকে চুরি করে তার ভগ্নিপতি আদর্শ ব্যানার্জির বাড়িতে 8 বছর আত্মগোপন করেন এবং বাচ্চা ফেরত দেওয়ার জন্য আশা দেবীর কাছ থেকে 25 লক্ষ টাকা দাবি করেন। মেলট, এবার আমার ক্লায়েন্ট আশা দেবীর কাছে শুনুন তা সে কোন কাহিনী। বলুন আশা দেবী, এই রাজা মুখার্জি বাচ্চা ফেরত দেওয়ার জন্য আপনার কাছ থেকে 25 লক্ষ টাকা দাবি করেনি? বলুন বলুন, ধর্মপদকে সব কথা খুলে বলুন। কেউ চুপ করে থাকবেন না, বলুন। শুনুন আশা দেবী, মিথ্যে কথা না বললে আপনার ছেলেকে কোনোদিন ফিরে পাবেন না, তাই আপনাকে মিথ্যে বলতেই হবে। শুনুন আশা দেবী, মিথ্যে কথা না বললে আপনার ছেলেকে কোনোদিনই ফিরে পাবেন না, তাই আপনাকে মিথ্যে বলতেই হবে, তাই আপনাকে মিথ্যে বলতেই হবে, তাই আপনাকে মিথ্যে বলতেই হবে, তো বলতেই হবে। কেউ চুপ করে থাকবেন না, বলুন। রাজা আমার ছেলেকে ফেরত দেওয়ার জন্য আমার কাছে 25 লক্ষ টাকা চাই, না পেলে আমার ছেলেকে খুন করে দেবার হুমকি দেয়। ধর্মদার আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি আমার ছেলেকে ছেড়ে বাঁচবো না। রাজার কাছে থাকলে আমার ছেলেকে খুন করে ফেলবে। ফিরিয়ে দিন ধর্মদার, আমার ছেলেকে ফিরিয়ে দিন। That's all, my lord. রাজা মুখার্জি, আপনার কিছু বলার আছে? না ধর্মপতার, না, উনি যে কথা বললেন আমার কিচ্ছু বলার নেই ধর্মপতার, আমার কিচ্ছু বলার নেই ধর্মপতার, আমার কিচ্ছু বলার নেই ধর্মপতার, কিচ্ছু বলার নেই। সবকিছু বিবেচনা করিয়া আদালত যেই সিদ্ধান্তে উপনীত হইয়া ঘোষণা করিতেছে, যতদিন এই কেসের রায় ঘোষণা না হয় ততদিন বাচ্চা তাহার মায়ের কাছে থাকিবে। আদালত যেই মর্মে মুলতবি রহিল। শোন শয়তান, কথাগুলো ভালো করে শোন। একদিন আমার বুক থেকে তুই আশাকে কেড়ে নিয়ে গেছিলিস, আবার আমি তাকে ছেড়ে নিয়েছি, আর তোর শেষ সম্বল তোর বুক থেকে কেড়ে নিয়ে আমি প্রমাণ করে দিলাম ওস্তাদের মার শেষ রাতে। একটা কথা মনে রাখিস শয়তান, একটা কথা মনে রাখিস, সব ওস্তাদের ওপরেও কিন্তু এক ওস্তাদ আছে, তার নাম কিন্তু ভগবান, কিন্তু ভগবান, কিন্তু ভগবান, কিন্তু ভগবান। তার বিচারে দাঁড়িপাল্লায় গরিব বড় লোকের বিচার হয় না রে শয়তান, তার কাছে গরিব বড় লোক সবাই সমান। তাই ঈশ্বর যদি সত্যি হয়ে থাকেন, সমস্ত অন্ধকার ঘুচিয়ে সত্যের সূর্য জ্বলে তিনি কিন্তু প্রমাণ করবেন ওস্তাদের মার শেষ রাতে। আর সেদিন সবকিছু থেকেও সবকিছু হারিয়ে তুই ভিখিরির মতো বুক চাপড়ে চাপড়ে হাউ হাউ করে কাঁদবি। আমার কিছু না থেকেও সবকিছু ফিরে পাওয়ার আনন্দে আমি মনের সুখে হাসবো রে শয়তান। আপনি আমাকে কোথায় নিয়ে এলেন জনিদা? এতদিন তো আমি শুটিং করেছি স্টুডিওতে, কিন্তু এটা তো দেখছি একটা গোডাউন। এখানে এই গোডাউনে হবে তোমার আমার ভ্যাকসিনের আসল শুটিং। তোমার শরীর থেকে এক একটা কাপড় খুলে নিয়ে তোমার এই সুন্দর শরীরটাকে নিয়ে যখন আমি খেলা করব, তখন এই গোডাউনে ফিট করা আমার গোপন ভিডিও ক্যামেরায় তোমার নগ্ন ছবি রেকর্ড হয়ে যাবে, যাতে বিক্রি করে আমি রোজগার করব লক্ষ লক্ষ টাকা। তারপর আজ রাতেই তোমাকে পাচার করে দেবো দুবাই। আমাকে মিথ্যের ফাঁদে ফেলে আমার সর্বনাশ করতে চাইছিস তুই? শয়তানের বাচ্চা শয়তান, আমার আসল নাম আসগর আলী।
তাই তো কখনো জানি কখনো রকি সেজে মিথ্যে প্রলোভনে ভুলিয়ে তোদের মতো মেয়েদের ভোগ করে দেশের বিভিন্ন পতিতা পল্লীতে পাচার করাই আমার আসল কাজ। তাই আজ রাতেই তোকে ভোগ করে পাচার করে দেবো দুবাই। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমার কাছে পায়ে ধরছি, আমার এত বড় সর্বনাশ তুমি করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে এসো ছেড়ে দাও। সুন্দরী এসো, তোমার জায়গায় পায় না আমার বুকে। মুটে পড়ে গোবর হাসে এমন দিন কিন্তু সবার আসে। দেখলে তো বৌমা, মিথ্যে কথা বলার ফল হাতে নাতে পেলে তো। জানো বৌমা, তোমাকে দেখে না আমার সেই ছোটবেলাকার রাখালের গল্পটা মনে পড়ে যাচ্ছে। গরুর পালে বাঘ পড়েছে বলে রাখাল গ্রামবাসীকে ঠকাবার জন্য মিছিমিছি চিৎকার করে বলতো, গরুর পালে বাঘ পড়েছে, আমায় বাঁচাও, কে আছো আমায় বাঁচাও। তার কথা শুনে গ্রামবাসীরা ছুটে আসতো, তাদেরকে ঠকিয়ে রাখাল মনে মনে খুব হাসতো, খুব মজা পেত। অবশেষে রাখালের পালে একদিন বাঘ পড়লো। তুমি আমার চরম সর্বনাশ করতে পারো, কিন্তু দাদা ভাই আমি তো বোনের চরম সর্বনাশ করতে পারি না। তাছাড়া তুমি আমার ঘরের লক্ষ্মী বৌমা, ওই শয়তানটাকে মেরে আমি নিজের পুলিশের হাতে ধরে দেবো। আমি শুয়োরের বাচ্চা, তোর খেলা শেষ। মিথ্যা প্রলোভনে ভুলিয়ে এদেশের অনেক মেয়েকে দুবাই পাচার করেছিস। গোপন সূত্রে খবর পেয়ে এখানে ফাঁদ পেতে বসেছিলাম। চল সারা অন্ধকার জেলে বসে পচা মরবি। চল 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 বলছে। ধন্যবাদ স্যার, আপনি ঠিক সময় এসে না পড়লে ওরা তো চরম সর্বনাশ করতো। দাদা দাদা, আপনি সময় মতো এসে না পড়লে ওই শয়তান জনি আমার চরম সর্বনাশ করে আমাকে দুবাই পাচার করে দিত। আমি জানি দাদা, আমি জানি। আমার জন্য আপনার সুখের সংসারটা ভেঙে ছারখার হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করে ও আমাকে চরম সর্বনাশ করেছো, তাতে তুমি ক্ষমারও অযোগ্য। আমার বাবা আমার জীবন থেকে চলে গেছে, আশা জীবন থেকে চলে গেছে, যাকে অবলম্বন করে আমি বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম। আজ কোর্টে মিথ্যে বয়ান দিয়ে আশা আমার বুক থেকে আমার ছোটকে কেড়ে নিয়ে গেছে। আমার কিচ্ছু নেই বৌমা, কিচ্ছু নেই। তোমার দাদার আজ কিচ্ছু নেই, সবকিছু হারিয়ে আজ আমি একটা নিঃস্ব রিক্ত পথের ভিখিরি হয়ে গেছি বৌমা। আমার কিচ্ছু নেই, আমার জীবন থেকে সব হারিয়ে গেছে বৌমা, আমার জীবন থেকে সব হারিয়ে। না না দাদা না, আপনার জীবন থেকে কিচ্ছু হারিয়ে যায়নি। আপনার মতো মানুষের জীবন থেকে কিচ্ছু হারিয়ে যেতে পারে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভুজঙ্গ নারায়ণের চক্রান্তে 10 লক্ষ টাকার লোভে আমি আপনার মতো দেবতার গায়ে কলঙ্কের কালি ছিটিয়েছি। দাদা দাদা, আমি তো আপনার ছোট বোন, আপনি পারেন না আমাকে ক্ষমা করে দিতে। আমি আপনাকে কথা দিচ্ছি দাদা, আবার আপনি সবকিছু ফিরে পাবেন। পাবো, আমি আবার সবকিছু ফিরে পাবো। তুমি বলছো আমি আবার সবকিছু ফিরে পাবো? আশা আবার আমার জীবনে ফিরে আসবে। ছোট ছোট হাত দুটোকে দিয়ে আমার গলাটাকে জড়িয়ে ধরে আমাকে আবার বাবা বাবা বলে ডাকবে। দাও না গো বৌমা, আসল সত্যিটা আশার কাছে বলে দিয়ে তোমার ভিখিরি দাদাকে সবকিছু ফিরিয়ে দাও না। ওদের ছাড়া যে আমি বাঁচবো না বৌমা, ওদের ছাড়া আমি বাঁচবো না গো বৌমা। দেবো দাদা দেবো, আমি যখন আপনাকে কথা দিয়েছি সবকিছু ফিরিয়ে দেবো, সবকিছু আপনি ফিরে পাবেন। ফিরিয়ে আমাকে দিতেই হবে দাদা। দিদির ভুল আমি ভাববই। দিদির মন থেকে সন্দেহের মেঘটা সরিয়ে দিয়ে আমি দিদিকে আর ছোট্টকে আপনার মুখে ফিরিয়ে দেবই দাদা। দাদা হলে যেমন এত বড় পাপের প্রায়শ্চিত্ত হবে না দাদা। আমার এত বড় ছোট খাবি চলো বাবা। না আমি খাবো না, চলে যাও আমার কাছ থেকে। আমি আমার ছোট অমন করে বলি না, আমি না তোমার মা। না তুমি আমার মা না। তুমি যদি আমার মা হতে তাহলে আমার বাবার কাছে এভাবে আনতে না। ছোট ছোট চলো না মা, আমরা বাবার কাছে যাই। জানো মা, বাবা তোমার কথা ভেবে রোজ রাতে কাঁদে। বাবা তোমাকে খুব ভালোবাসে মা। তোর বাপিকে আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু আদৃষ্ট দোষে কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। ও কথা বলে তুই আমাকে আর কষ্ট দিস না বাবা, কষ্ট দিস না। সত্যি সত্যি মিস্টার মুখার্জি, আপনারা আপনার স্ত্রীর ক্ষেত্রে আমি সত্যি কৃতজ্ঞ। আপনারা না থাকলে খেলায় আমি জিততামই না। তাই নিন, আগে 10 লক্ষ টাকার সাথে আরো 10 লক্ষ টাকা আপনাদের দিলাম। থ্যাংক ইউ ইউ আর মোস্ট পেন্টন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি জানি এই খেলায় আমি জিতছি, কালই কেসে রায় বেরোচ্ছে, এই কেসে আমি জিতছি, তারই আনন্দ এই পার্টি। শিওর শিওর,
ওকে হারাতে পারলে আমার এই মনের স্বপ্নটা পূরণ হবে। এমনিতেই তো বাচ্চাটা না পেয়ে ও একেবারে আত্মরা হয়ে গেছে। পরের রায়টা শোনার পর হচ্ছে কি অবস্থা হবে সেটা ভেবে আমার এই বুকটা আনন্দে ভরে যাচ্ছে। ড্যাডি, ড্যাডি, ওই রাস্কেল রাজা এসেছে, গেটের সামনে দাঁড়িয়ে বলছে আমার ছেলেকে একবার চোখের দেখা দেখেই চলে যাবো। আজকাল থেকে এখানে ডেকে নিয়ে আজ একটু জামাই আদর করে দিই। ডাক ডাক ডাক। ঠিক আছে, ঠিক আছে। জানেন মিস্টার মুখার্জি, এই হয় আমাদের মতো প্রভাবশালী বড় লোকের সঙ্গে লড়তে গেলে ছোট লোকদের এরকম চরম দুর্দশায় পড়তে হয়। একদিন জানেন এই বাড়িতে স্কাউন্ডেলটা আমার মেয়ের হাত ধরে চ্যালেঞ্জ চালিয়ে বড় বড় কথা বলে গেছিল। আজকে আমার এই বাড়িতে কুত্তার মতন আমার পায়ে এসে ওকে পড়তে হচ্ছে। এসেছি, আপনার পায়ে তো পড়তে এসেছি। দিন না গো বাবু, দিন না একটিবার ছোটকে ডেকে একটিবার চোখের দেখা দেখে আমি এখান থেকে চলে যাবো। দিন না বাবু, ওকে একটিবার চোখের দেখা দেখে আমি এখান থেকে চলে যাবো। দিন না একটিবার। এইভাবে না, হাঁটু গেড়ে ভিকিরির মতন জোর হাত করে আমার পায়ে ধরে বল, বাবু বাবু গো, ছোট লোক হয়ে বড় লোকের মেয়ের দিকে হাত বাড়ানো আমার ভুল হয়ে গেছে, তাই দয়া করে একটিবারের জন্য আমার ছেলেকে একবার চোখের দেখা দেখতে দিন বাবু। বল 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 বল। বাবু গো, ছোট লোক আর বড় লোকের মেয়ের দিকে হাত বাড়ানো বড় ভুল হয়ে গেছে বাবু। এরকম মনে হয় কোনোদিন হবে না বাবু। আমি আপনার পায়ে ধরছি, দিন না বাবু, একটিবার ছোটকে দেখতে দিন না। আমি পায়ে পড়ছি, একটিবার ছোটকে দেখতে দিন না বাবু। হ্যাঁ বাবু, দিন না। সালা, সেদিন সবার সামনে আমাকে অপমান করেছিলি, আমাকে খুব অপমান করেছিলি তুই। সেদিনের সব অপমান আজ আমি কড়ায় গঙ্গায় উসুল করে নেব। মারুন না, এই জুতোটা যত খুশি মারুন, যত জুতো, যত লাথি মারুন, আজ আমি আপনাদের কিচ্ছু বলবো না বাবু। ওই ছোট মুখের দিকে তাকিয়ে আজ আমি আপনাদের কিচ্ছু বলবো না। দাও না গো বাবু, ওই গরিব বাপটাকে, তার ছেলেটাকে একটিবার দেখতে দাও না। ওকে একটিবার চোখের দেখা দেখে আমি এখান থেকে চলে যাবো। দাও না বাবু, আমি কিচ্ছু চাইবো না। দাও না, ওকে একটিবার চোখের দেখা দাও না বাবু। বলো যা, ছোটকে এখানে নিয়ে যা। যাচ্ছি ড্যাডি। আপনি কিছু বলবেন না উকিল বাবু? নিন নিন, এই সুযোগে দাদার বুকে লাথি মেরে সেদিনের অপমানের প্রতিশোধ নিন। নিজের রক্তের সম্পর্কের ভাই হয়ে দাদার বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে আপনি আমার বুক থেকে আমার হৃৎপিণ্ড ছোটকে কেড়ে নিয়েছেন, লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন। আমি কিন্তু আপনাকে অভিশাপ দেবো না উকিল বাবু, আমি আপনাকে অভিশাপ দেবো না। আমি সেই ছোটবেলাকার মতো আপনার মাথায় হাত রেখে বলবো, ভালো থাকিস ভাই, সুখে থাকিস, ঈশ্বর তোর মঙ্গল করুন, তুই ভালো থাকিস ভাই, সুখে থাকিস, ঈশ্বর তোর মঙ্গল করুন ভাই, তুই সুখে থাকিস ভাই, তুই সুখে থাকিস। এই ছোট লোক, তোর 14 পুরুষের ভাগ্যি ফেলে একবার তোর ছেলেকে আমি চোখের দেখা দেখতে দিচ্ছি। এখান থেকে এক পা এগোলে, ওইদিকে যদি এক পা এগোস তাহলে তোর পা আমি ভেঙে গুড়িয়ে দেবো। আজকে বুঝতে পেরেছিস তো? আজকে বুঝতে পেরেছিস? বাবার মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়ে গেলে বাবার মুখে বুঝতে পেরেছিস? আজকে বুঝতে পেরেছিস? যা যা যা, শোন যা, শোন আমার বাড়ি থেকে কি তুমি? হ্যাঁ গো বড় লোক দিদিমণি, আমি আপনার সেই হতভাগ্য স্বামী যে আপনাকে বারবার বলেছিল, দিদিমণি গো, গরিবের সাথে বড় লোকের বন্ধুত্ব হয় না। বামন হয়ে আকাশের চাঁদটাকে ধরার মতো সাহস আমাদের মতো গরিবদের দেখাতে নেই। কিন্তু আপনি বলেছিলেন, যতই বাধা, যতই বিপদ, যতই ঝড়ঝঞ্ঝে আসুক না কেন, আপনি নাকি অনুরাগের মাটি আর বিশ্বাসের দড়ি দিয়ে আমাদের সেই ভাঙা সংসারটাকে আবার নতুন করে তুলে দেবে। আশা সত্যি করে বলো, সত্যি করে বলো, ছোটকে ফেরত দেওয়ার জন্য আমি তোমার কাছে 25 লক্ষ টাকা চেয়েছিলাম, তাহলে কেন কোর্টে মিথ্যে কথা বলে আমার মুখ থেকে তুমি আমার ছোটকে কেড়ে নিলে? দাও না, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইতে আসবো না, কিচ্ছু না, কিচ্ছু নাই। তোমার বাবাকে বলো না, ওকে একটিবার দেখে দিতে, ওকে একটিবার বুকে জড়িয়ে ধরে আমি এখান থেকে চলে যাবো, আমি এখান থেকে চলে যাবো। সেদিন হয়তো আমি বেঁচে থাকবো না, কারণ তোমাকে না পেলে, ছোটকে না পেলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কি মানে হবে বলো? তোমাদের না পেলে আমি রেল লাইনে মাথা দিয়ে গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে দেবো, নিজেকে শেষ করে দেবো। ভালো প্রতিদান দিয়েছেন দিদিমণি, গরিবের ছেলেটাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তার ভালোবাসার প্রতিদান আপনি দারুণ দিয়েছেন। আপনি সুখে থাকবেন দিদিমণি, আপনি অন্য কোনো ছেলেকে বিয়ে করে সুখে থাকবেন। আমি কোনোদিন এখানে আসবো না, আমি কোনোদিন না না দাদা, না, আপনি এখান থেকে যাবেন না দাদা, আপনি এখান থেকে যাবেন না। তোমরা জানো না দাদা সত্যি দেবতা, দাদা না
থাকলে ওই শয়তান জনি আমার চরম সর্বনাশ করে আমাকে দুভাই পাচার করে দিত। আমি ঠিকই বলছি দিদি। দাদা দাদা নিজের জীবন বিপন্ন করে আমার সম্মান রক্ষা করেছে, তাই তো আমার জন্য ভুল বুঝে তুমি দাদাকে যে আঘাত দিয়েছো, আজ আজ আমি তোমাকে সব সত্যি কথা বলে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। হ্যাঁ দিদি, হ্যাঁ, আসল সত্যিটা শোনো। তোমার বাবা একটা পাক্কা শয়তান। ওই শয়তানের কথায় 10 লক্ষ টাকার লোভে আমি তোমার দেবতার মতো স্বামীর গায়ে কলঙ্কের কালি ছিটিয়েছি। দিদি আমি তো তোমার ছোট বোন, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি দাদাকে ভুল বুঝে আর দূরে সরে থেকো না, দাদা সত্যিই দেবতা। তুমি তোমার ভিখিরি ভোলানাথের কাছে ফিরে যাও দিদি, তুমি তোমার ভিখিরি ভোলানাথের কাছে। হতে পারে না, আমার বাপি এই কাজ করতে পারে না, আমার বাপি এই কাজ করতে পারে না। আরে বাবা রে, তোর বাবা পারে না এমন কাজ পৃথিবীতে নেই। ভালো মানুষের মুখোশের আড়ালে তোর বাবা হচ্ছে একটা পাক্কা শয়তান। রবীন্দ্র তোকে রাজার কাছ থেকে কেড়ে নিয়ে আসার পর নার্সিং হোমে তোদের ছেলেটাকে মেরে তারপর মামা আড়াল থেকে সব কথা শুনে আমাকে বলে আমি অনন্যকে মেরে নার্সিং হোম থেকে আমাদের ভালোবাসার সন্তানকে উদ্ধার করি। তোমার বাবা যে আরো কত বড় শয়তান, তোমাদের কত বড় চরম সর্বনাশ করেছে শোনো দাদার মুখে। বলো দাদা বলো, যে বাবাকে তুই এত ভালোবাসিস, সেই জঘন্য ষড়যন্ত্র করে তোকে তোর স্বামী সন্তানের সুখের ঘর বাঁধতে দেয়নি, তার জলজান্ত প্রমাণ তো পেলি। আরো একটা নির্মম সত্যি কথা শুনলে তুই শয়তানটাকে বাবা বলে ডাকবি না, মুখে কথা দেবে। কারণ ওই শয়তানটা আমাদের মুখে আগুনে পুড়িয়ে, কারণ ওই শয়তানটা আমাকে ভয় দেখেছিল। আমি যদি তোকে সত্যি কথাটা বলে দিই তাহলে ও তোকে মেরে ফেলবে। বিচার করে যাবো, কিছু কথা বিশ্বাস করছি না, কিছু ষড়যন্ত্র ওই রাজকে রাজাটা ষড়যন্ত্র। কি মেয়ে হয়ে তুই আমার গালে চড় মারলি? তোমার মেয়ে তোমাকে চোর মারেনি শয়তান, তোমাকে চোর মেরেছে একজন স্ত্রী যে আমার দেবতার মতো স্বামী পেয়ে তোমার ষড়যন্ত্রে তার সাথে ঘর বাঁধতে পারিনি। তোমাকে চোর মেরেছে এক নিষ্পাপ ফুলের মতো শিশুর মা, জন্ম দেবার পর যে থেকে বুকে জড়িয়ে ধরে বুকে দুধ খাওয়াতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো রাজা, তোমার মতো দেবতাকে চিনতে আমি ভুল করেছি। ওঠো আশা, ওঠো 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 ওঠো। আমি জানি তোমার ভুল একদিন ভাঙবে, তা না হলে যে আমাদের ভালোবাসা মৃত্যু হয়ে যাবে। আশা চলো, আশা চলো, এই পাপের প্রাসাদ ছেড়ে আমরা সেই ভাঙা কুটিরে ফিরে যাই। সেখানে টাকা না থাকলে অনেক শান্তি আছে। চলো ছোট কিনে ফিরে যাই, চলো। এই শোনো, তুই কোথায় যাবি? তুই বলছো আমার বাড়ি গিয়ে তুই যেতে যাবি? গুলি করে শেষ ওই সংসারে তুই দুটো খুন করে সমাজের বুকে বুক চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বিবেক বাবুর কাছে আসল সত্যটা জানতে পেরেছি। নিজের স্ত্রী ও শ্বশুরকে খুন করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করলাম। আপনার ছোট ছেলে অনন্য অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। চলুন অন্ধকার জেলে বসে বাপ বেটার পাপের প্রায়শ্চিত্ত করবেন। চলুন 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 বলছে। দেখলেন তো স্যার, সমস্ত অন্ধকার ঘুচিয়ে সত্যের সূর্য জ্বলে তিনিই কিন্তু প্রমাণ করলেন ওস্তাদের মার শেষ রাতে। আর সবকিছু থেকেও সবকিছু হারিয়ে আপনি একটা নিঃস্ব রিক্ত পথের ভিখারি হয়ে গেলেন। আমার কিছু না থেকেও বউ বাচ্চাকে ফিরে পেয়ে মনের দিক থেকে আমি রাজা হয়ে গেলাম গো বাবু, আমি মনের দিক থেকে রাজা হয়ে গেলাম। চলুন তাই তো সকলের কাছে হাত জোর করে আমার শুধুমাত্র একটি অনুরোধ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু তার জন্য কেন ডিভোর্স, কেন ছাড়াছাড়ি? এই ভুজঙ্গ নারায়ণ মতো অনেক শয়তান এখনো সমাজে জীবিত আছে, যারা জাতপাতে বেড়া জালে আটকে স্বার্থের যুবকাষ্ঠে বলি দিতে চায় পবিত্র প্রেমকে, চির শাশ্বত ভালোবাসাকে। কিন্তু তার জন্য এই নিষ্পাপ শিশুগুলো তো কোনো অন্যায় করেনি। তাহলে কেন তারা অকালে হারিয়ে যাবে? তা আসুন আজকের থেকে আমরা শপথ নিই, স্বামী স্ত্রী ভেঙে যাওয়া সম্পর্ককে আবার নতুন করে ভালোবাসার আঠা দিয়ে জোড়া লাগিয়ে আমরা সবাই মিলে একসাথে বাঁচবো। সমস্ত দুঃখ বেদনা ব্যথা ভুলে সকলে গলায় গলা মিলে গাইব, जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी गम का सागर भी है, हंसे इस पार जाना पड़ेगा।
বোঝা